এর ভোট জামাতকে দিয়েছে যে বিষয়টা উনি উপস্থাপন করলেন, সেটা এখন তো তার ব্যক্তিগত মন্তব্য বলেছেন উনি। সেটাই তো আমি বলছি, আপনার সবকিছু তো সিমটম থাকতে হয়। আচ্ছা, উনি বলছেন ভোট দিচ্ছে, আমি কেমনে বুঝবো বা উনি কেমনে বুঝলেন? আপনি দেখেন আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপি। যদি আপনি অ্যাকশনে দেখেন, তারাও আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে দীর্ঘ 12 বছর। XYZ সবাই করছে, আমরা টকশোতেও করছি। টকশোতে কথা বলাটাও কিন্তু আন্দোলন। অবশ্যই, হ্যাঁ। এই যে আন্দোলন, তাতে সবাই আন্দোলন করেছে এবং টার্নিং পয়েন্টে গিয়ে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখা গেছে যে জুলাই যোদ্ধারা। আন্দোলনটা তো একদিনের বা এক মাসের নয়। তাহলে শেখ হাসিনা তো জীবিত, তার সবচেয়ে অন্যতম শত্রু হলো এই মুহূর্তে এনসিপি। আর জামাত তো স্বাধীনতা বিরোধী শক্তি। কোনো যুক্তিতেই তাদেরকে ভোট দিবে এটা আসে না। এর আপনি এটাও জানেন বোধহয়, কয়েকদিন আগে স্লোগান দিছে নো ভোট নো ভোট, অর্থাৎ নো নৌকা নো ভোট। তারপর যে আপনি নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি বা বাংলাদেশে আরও যারা আছেন কিছুটা আওয়ামী ঘেঁষা, এটা অপরাধ নয়, তারা যে কথাবার্তা বলছে, এমন কোনো সিগন্যাল যদি থাকতো তাহলে আমরা তাদের বক্তব্যে পাইতাম যে এই ভোটগুলো ওদিকে যাবে। তা আমার কাছে মনে হয় এটা কেন বলছেন যে জামাত ভোট বেশি পাইছে, সবচেয়ে বড় কথা যেটা বলি আমরা, যেটা রিয়েলিটি, সেটা বাড়ছে তার ভোট, সবাই বলছি আমরা বাড়ছে। সে কেন বাড়ছে সেটা কিন্তু আমার হাইপোথিসিস, কিন্তু সিমটমে মনে হয় না যে তারা ভোট দিছে। তো একটা জিনিস এই সরকারের কাছে আমি চাইব, এই সরকারের তিনটা অংশ যদি ধরি, পার্লামেন্টে তিনটা পার্ট, ওয়ান ইজ বিএনপি সরকারে থাকবে, বিরোধীতে আছে জামাত এবং এনসিপি। তিনটা গ্রুপই, তিনটা গোষ্ঠী কিন্তু মারাত্মকভাবে গত 16 বছর যাবৎ নির্যাতিত। অবশ্যই এই একটা জায়গায় তাদেরকে ইউনাইটেড থাকতে হবে বলে আমি মনে করি। কারণ এই তিনজনই নির্যাতিত, কেউ বলতে পারবেন না যে আমি নির্যাতিত না বা আমি হই নাই, আপনি হইছেন। তিনজনই নির্যাতিত, তার দুইটা দল একসাথে হয়ে বিরোধীতে আছে আর এক দল ক্ষমতা আছে। ভোটের প্রচারের মধ্যে যে মন্তব্যগুলো তাদের দেখেছেন, কি মনে হয় সামনের দিনে কি আসবে, সেই ইউনিটি থাকবে না? সেটাই আমি বলছি, সেটা তো পরের। আমি ভাই ভবিষ্যৎবাণী খুব কম করি, কারণ ভবিষ্যৎবাণী মানুষ করতে পারে না। আমরা চাইবো সেটা অবশ্যই ইতিবাচক থাক। আমি হাসনাত আলী ভাইয়ের সাথে আমার অনেক টক হয়েছে, আমি কাল্পনিক কথা খুব কম বলি, আমি কিন্তু লজিক্যালি দিচ্ছি আপনাকে। তিনটা দল নির্যাতিত, কাজী ফেসিবাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশনগুলো চলমান আছে, সেটা যদি কোথাও বাধাগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের কাছে খারাপ লাগবে, দেশের জনগণের কাছে খারাপ লাগবে। যে এই বিচার প্রক্রিয়া কোনো কারণে যদি স্লো হয়, এটা আমাদের খারাপ লাগবে। আমরা সাধারণ নাগরিক হয়তো বাইরের থেকে কিছু বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনার তিনটা দলই নির্যাতিত, সুতরাং আপনি কেউ বলতে পারবেন না যে নির্যাতিত। তো সবাই যখন নির্যাতিত, তখন তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে দ্বিমত থাকতে পারবে না এবং এটা অবহেলিত হতে পারবে না। এটা হলো আমার দাবি। দুই আসেন চ্যালেঞ্জ হিসাবে, আপনি যে বিএনপি যে ম্যানিফেস্টো দিচ্ছে, এই মুহূর্তে বিএনপির প্রতিশ্রুতিটাই বড় হবে, এই কারণে যেহেতু তারা সরকারে গেছে। এই প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু এক ধরনের চুক্তি, জনগণের সাথে চুক্তি। অবশ্যই জনগণের সাথে যে চুক্তিটা হয়, যখন আপনার আমার ব্যক্তিগতভাবে চুক্তি হয়, তখন সেই চুক্তি যদি কেউ লঙ্ঘন করে, আমরা কিন্তু আদালতে যেতে পারি। কিন্তু রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গ হইলে কেউ আদালতে যেতে পারে না। সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি রাজনীতিবিদদের। কেন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রত্যাশা বেশি সেটা বলি। ভূমিধস বিজয় হয়েছে তারেক রহমান সাহেবের, কোনো সন্দেহ নাই। উনি 29 তারিখে ঢাকায় আসছেন, না সরি 25 ডিসেম্বর ঢাকায় আসছেন। আজকে আমার কাছে মনে হয় উনি যদি আরও আগে আসতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো। কেননা সংস্কার এবং ঐক্যমত্যের যে বিষয় নিয়ে আমরা 8টা মাস দৌড়াদৌড়ি করলাম, আমরা কোনো সমাধান কিন্তু দিতে পারি নাই। না দিতে পারার কারণে, অমিলের কারণে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমরা গণভোটে যেতে বাধ্য হয়েছি। এখন তারেক রহমান সাহেব যদি আগে আসতেন, আমি তার যে ক্যারিশমা দেখলাম, উনি আইসা যেটা করলেন এবং আগেই সমাধান হয়ে সেটা যদি উনি আগে আসতেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাইলে হয়তো আমাদের ওই পর্যায়ে যেতে হতো না এবং গণভোটের বিষয় তো আসতোই না। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, আর একটা মারাত্মক ব্যাপার উনি করেছেন, সেটা হলো আলটিমেটলি যেহেতু গণভোটটাকে সবাই স্বাক্ষর করে সমর্থন করছে, উনি কিন্তু গণভোটের পক্ষে হাতে ভোট দিতে বলেছেন। এখন হাতে যখন ভোট দিতে বলেছেন, ওনার ভূমিধস বিজয়ের সাথে, আমি কাল্পনিক কোনো কথা বলবো না, ওনার ভূমিধস বিজয়ের সাথে গণভোটের দিকে যদি আমি তাকাই, হাতে পড়েছে 4,85,00,000 আর নাতে পড়েছে 2,25,00,000 বা সামথিং এরকম। তাহলে ওনার যে বক্তব্য যে হাতে ভোট দিবেন, সেইটার আমি মনে করি ঢেউটা ওখানে পড়েছে। তা সেই ঢেউ যদি ওখানে পড়ে থাকে, তো ন্যাচারালি গণভোটের সাথে সংস্কারের সম্পর্ক আছে বা একটা সংশোধিত সংবিধানের ব্যাপার আছে। তো আজকে যেহেতু ওনার কথার ভিত্তিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোট দিয়ে গণভোটে হাতে জয়যুক্ত করেছে বিপুলভাবে, সুতরাং উনি গণভোটের আদলে আর গণভোটের আলোকে
যত দ্রুত সম্ভব সংবিধানটাকে সংস্কার করে আমরা একটা সুন্দর জায়গায় যাব, সেই প্রত্যাশাটা আমি তার কাছে রাখছি। আমরা এখন পর্যন্ত যারা আসলে বিরোধী দলে যাচ্ছেন, এমনকি বিএনপিতেও যারা পরাজিত হয়েছেন, তারা বিভিন্ন কারচুপির অভিযোগ করছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করছেন। তো সেই ব্যাপারটি নিয়ে আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই যে আসলে সামনের দিনে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কঠোর হতে পারি, আমরা একটা নিজেদের চেহারা দেখাতে পারি। তাহলে কি সামনের দিনেও কি ঝামেলাপূর্ণ, সরকার কি ঝামেলা পোহাতে হবে সামনের দিনে, নাকি আমরা যে সৌহার্দ্যর দিক এখন যেটা দেখছি সেটা হতে পারে? দেখেন, আপনি যে হুমকির কথা বলছেন আমার এটা জানা, আমি বলিনি এটা। না, আমি বলছি আমি এটা দেখিনি। আর কত দেখাবেন? কি দেখানোর বাকি আছে? এই নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানকে তুই তুকারি পর্যন্ত করা হয়েছে। রাখ তোর ফ্যামিলি কার্ড, যেটা শেখ হাসিনা পার্লামেন্টে বলতো তোর ক্ষমতা থাকলে তুই দেশে ফিরে আয়। একটু শেষ শুনে, আমাকে ইন্টারফেয়ার করেন না। আমি মনে করি যে এগুলো কথা না বলে, যদি অভিযোগ থাকে, আমার আইনজ্ঞ ভাই এখানে আছেন, নির্বাচন রিটার্নিং অফিসার আছে, নির্বাচন কমিশন আছে, আদালত আছে, অভিযোগগুলা দালিলিক প্রমাণ সহ এই সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করলে সমাধান হবে। আর যদি আপনি গায়ের শক্তি দেখাতে যান, উল্টা পক্ষ যখন আরেকটা শক্তি দেখাতে যাবে, তখন কিন্তু এই 24-এর কথা কিন্তু মনে থাকবে না। আমি আমার রাজ্জাকি ভাই একটু আমি বলতে বুঝাতে একটা মজার তথ্য দিই যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে যারা আসলে কারচুপি, ইঞ্জিনিয়ারিং অথবা অভিযোগ জানাতে গেছে এই ভোট নিয়ে, মোটামুটি দেখা যায় যে অর্ধেকের চেয়ে একটু বেশি হবে যারা আসলে বিএনপিতে যারা হেরে গেছে। ভাই আমি কিন্তু আপনি নাম বলছেন কেন? আপনার দরকার নেই তো। যারা অভিযোগ করছে, অভিযোগগুলো সেটেলমেন্ট হওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে। রাজ্জাকি ভাই, আমি রাইট? এই পদ্ধতিগুলো অনুসরণ করে এমনও দেখেছি, আমাদের কি হাওলাদার আপনাদের এলাকায় একজন ছিলেন, সুধাংশু হাওলাদার, সে ওনার মেয়াদ শেষ হয়ে গেছে, পরের মেয়াদ হয়েছে, তারপরে রিটার্নিং জিতছেন উনি। আমি অনুরোধ করব যে যারা এই পদ্ধতির ভেতরে আছেন তারা দ্রুত এগুলো আমলে নিয়ে সমাধান করবেন, এটা প্রত্যাশা করতে পারি। এক নম্বর, বিএনপি করলো, জামাত আমার কাছে একেবারেই রাজনীতিতে সৌহার্দ্য। আমি একটু বলতে দেন আমাকে প্লিজ, এত প্রশ্ন করলে তো জবাব দিতে পারবো না। আমি যে রাজ্জাকি ভাইকে একটু, আমাকে বোধহয় মিসলিড হয়ে গেল। আমি বলছিলাম যে আমার ভাই বলছিলেন যে জামাত ভোট বেশি পেয়ে গেল। এই যে বেশি পাওয়া, জামাত তো ভোট বেশি পায়নি, আরো 9টা দল তার সাথে ছিল। একটু বলতে দেন আমাকে একটু। আমি সেই জায়গায় বলছি যে সেই 9 দলের ভোটকে একবারে বাদ দিয়ে দেবেন আপনি, তাহলে কিন্তু জামাতের ভোট মানে এতটা বাড়েনি। আমি একটু বলি ভাই, একটু এটা বলি। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি আওয়ামী লীগের কি জামাতের না, আওয়ামী লীগের জাত শত্রু নাকি এনসিপি? বিএনপি কি বন্ধু? 111-এর সরকার, না ব্যাখ্যা তো একটু দিতে হবে, করি না ডিবেট, একটু শোনেন। 111-এর সরকার আজকের যিনি প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, তাকে প্রতি কি শারীরিক নির্যাতন করা হয়েছিল, সেই সরকারকে শেখ হাসিনা বলেছিল এটা আমাদের সরকার। তাহলে এখানে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এটা আপনার কথা মিন করে না বা প্রমাণ করে না। 2 নম্বর কথা, বেগম খালেদা জিয়া, আমি এটাও ব্যাখ্যা দিই, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছেন শেখ হাসিনার সরকার। অতএব 1 নম্বর শত্রু তখন এনসিপি ছিল না, বিএনপি ছিল। বিএনপিকে দেশ থেকে উৎখাত করার যা যা করার, তাহলে আপনি তাহলে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এস্টাবলিশ করার কিছু নাই। আমি তো বলি না, আপনি ব্যাখ্যা করছেন, আমি জামাত কিন্তু সেইটা বলছি। আমি একই কথা। না 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 না, আমাকে শেষ করতে না, আপনি তো আমাকে মিস করতেছেন। আমি বলছি জামাতকে ভোট দিছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি শেষ করি, তারপরে যেটা আমি একটু দুঃখ প্রকাশ করছি। আমরা কথা বলছিলাম যে সামনের দিনে এরকম একটা বিরোধী দল বা হচ্ছে এই বিষয়টা নিয়ে তারা কিভাবে সংসদ চালাতে পারবেন, বা এই বিরোধী দল তাদের জন্য কি আসলে কোনো ঝামেলাপূর্ণ হবে কিনা। দেখেন, রাজ্জাকি ভাই একটা চমৎকার কথা বলছেন। জি অবশ্যই। যে 3টি দল সংসদে গেছে তারা 24-এর পক্ষভুক্ত, 3জনই নির্যাতিত পক্ষভুক্ত। সবার মধ্যে একটা সাধারণ একটু শেষ করি, পক্ষভুক্ত তারা। রাজ্জাকি ভাই বলছেন যে 24-এর জুলাই আমাদের হলো মূল, মানে ম্যাগনা কাটার মতো, যেটা বাস্তবায়ন করতে হবে দ্রুত। আমি একটু দুঃখের সাথে রাজ্জাকি ভাইকে বলি যে আমার ছাত্র বন্ধুরা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদের এই বাস্তবায়ন করার আগে তাদের স্বাক্ষর করা উচিত। আমি অনুরোধ করবো যে স্বাক্ষরটা করবে। 2 নম্বর কথা, এই জুলাই সনদ বাস্তবায়নের কথা আমরা বলছি, রাজ্জাকি ভাইয়ের সাথে তো ডিবেট করতে ভালোই লাগে। একটি রাজনৈতিক দল এই ডিবেটে সনদে স্বাক্ষর করার পরেও 5% মহিলা নারী, যে দেশের 51% মহিলা ভোটার, সেই মহিলাদের প্রতিনিধিত্ব 1%ও রাখিনি আমরা। কোনো দলই সেই জুলাই সনদের 5% রাখার কথা আমরা রাখিনি। অতএব স্ববিরোধিতা যেন আমরা না থাকি। আমরা একদিকে বলছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, তাহলে আবার হুমকি আসবে কেন? যতক্ষণ পর্যন্ত, আমি তো একই কথাই বললাম যে এই জামাতে ইসলাম বিএনপির সাথে সরকারে ছিল, এই জামাতে ইসলাম বিএনপির সাথে বিরোধী দলে ছিল, তাহলে তারা তো 2 পক্ষই জানে যে সৌহার্দ্য কি আর সংঘাতটা কি। তাহলে সংসদে সরকারি দল কি করলে, কি আচরণের কারণে বিএনপিকে জামাতের সাথে ওয়াকআউট করতে হয়েছে, সংসদ বর্জন করতে হয়েছে, এটা তো বিএনপি জানে, জামাতও জানে।
তাহলে তারা যদি সেই আচরণটি না করে তাহলে কার্যকরী হতে বাধ্য। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সহযোগিতা চেয়েছেন, নাম ধরে ধরে সহযোগিতা চেয়েছেন, জামাতের চেয়েছেন, এনসিপির চেয়েছেন, উনি আরও ইসলামিক দল যেগুলো আছে বা যারা অংশগ্রহণ করেছেন সমস্ত দলের সহযোগিতা চেয়েছেন। রাজ্জাকি ভাই কোট করেছেন যে ঐক্যটা হলো শক্তি আর বিভাজনটা হলো দুর্বলতা। তো উনি তো ঐক্যের বাংলাদেশের কথা বলেছেন। আমি যদি জামাত ইসলামের নির্বাচনের আগের কথা যদি বলি, জামাত ইসলামের আমি নিজে তারেক সাহেবের কাছে গেছেন গুলশান অফিসে, যে বলছেন আসেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে অনেক বাক্য ব্যয় হয়েছে, আমি ভুলে যেতে চাই তারেক রহমান একটি কথা উচ্চারণ করেননি। অতএব হুমকি ধামকি বাদ দেন, এগুলো কথা। আপনি হুমকি দিয়ে কী করবেন? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনি হুমকি দিয়ে কী করবেন? 5 বছর পরে ভোটারের কাছে যাবেন না? কারণ এবার তো প্রমাণিত হয়েছে যে যদি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কন্ডাক্ট করে তাহলে কারো হ্যাডাম দেখানোর কোনো জায়গা থাকে না, নির্বাচন সুষ্ঠু হয়। এটা তো ইতিহাস, প্রতিষ্ঠিত সত্য। তাহলে যদি হয় আপনি ক্ষমতা দেখাবেন আনপ্রেসিডেন্টারি পার্লামেন্টের ভেতরে, তারপরে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন পার্লামেন্টের ভেতরে, ভোট বাড়বে না, ভোট কমবে। আবার একটি মিনিট, আবার বিএনপি যদি বিরোধী দলের প্রতি শ্রদ্ধাশীল না থাকে বা তাদের কথা বলার স্পেসটা যদি না দেয়, আমি মনে করি ওনারা দেবেন। কারণ ওনারাও তো বিরোধী দল ছিলেন, ওনাদের প্রতি সরকারি দল কী অত্যাচার করছে ওনারা জানেন। অতএব আমি মনে করি বিএনপি এবং জামাত উভয় পক্ষ দীর্ঘদিন একসাথে সরকারে ছিল, বিরোধী দলে ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল, জেলখানায় ছিল, আয়নাঘরে ছিল, 24-এর লড়াই ছিল। তাহলে তাদের মধ্যে এই হুমকি ধামকি চলবে কেন? আর যে সমস্ত অভিযোগের কথা বলছেন, অভিযোগ সেটেলমেন্ট করার জন্য আমার রাজ্জাকি ভাইদের কোর্ট আদালত সব খোলা আছে, দ্রুত সেখানে যাবেন, অভিযোগ উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট আদালত যেন দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু তারেক রহমান আইনের শাসনের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন, আমি আশা করতে চাই উনি এই আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবেন না, বাধাগ্রস্ত করবেন না। এবং উনি এও বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমি বিশ্বাস করতে চাই। আমরা একটু শক্ত বিরোধী দল থাকলে সরকারি দলও ভালোভাবে চালাতে পারে, সংসদটা ভালো হয়। উনি বলছিলেন তোফায়েল আহমেদের মতো কিছু নেতা, উনি বলছিলেন আরও ভালো কিছু নেতা, তো এরকম তুখোড় বক্তা, বিতর্ক হবে সংসদে। তো এই যে এখন যারা আসলে বিরোধী দল হলো, তারা কি সেই সরকারকে ভালোভাবে চালিয়ে দিতে পারবে বা সেরকম একটা ভালো একটা সংসদ হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যাদের কথা উনি বললেন তারা তুখোর পার্লামেন্টারিয়ান, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তার দল যখন ইনজাস্টিস করছে মানুষের উপরে, তখন তো তারা প্রতিবাদ করেনি। সুতরাং আমার এরকম তুখোর দরকার নাই। তো আপনি এইরকম তুখোর লোক তো আমার দরকার নাই। আপনি তুখোর তখন যখন আপনি আপনার দলের জন্য দলকে এক্সটার্নালি না বলেন, ইন্টারনালি তো বলবেন যে এগুলো ঠিক হচ্ছে না, জনগণের ভিতরে ক্ষোভ হচ্ছে, কথার কথা বলছি। সুতরাং আপনার তুখোর হইলে হবে না। আপনার দলীয় সিদ্ধান্ত যদি জনগণের বাইরে যায়, জনগণের বিরুদ্ধে যায়, সেখানে আপনাকে রুখে দাঁড়াতে হবে, এই মানসিকতা আমার থাকতে হবে। তা কয়েকটা কথা বলি। ওই যে আকবর সাহেব বললেন, আমি ওনার সাথে কতগুলো বিষয়ে একমত পোষণ করছি। যেমন ধরুন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, আমাদের প্রত্যাশা যাই থাকুক না কেন, তার তো কোনো রাজনৈতিক ফোর্স ছিল না। তারপরে প্রশাসন বা রাজনীতি দল কী করছে না করছে সেই আলাপে আমি এখন আর যাচ্ছি না। কিন্তু উনি 18 মার্চ যে কী করলেন, সেই খতিয়ানে দেশের ক্ষতি কতখানি করছেন, ভালো কতখানি করছেন, সেটা কিন্তু নেক্সট গভর্নমেন্ট যে যাবে, হ্যাঁ, মানে আউটগোয়িং ইউনুস, ইনকামিং তারেক রহমান সাহেব। তো তারেক রহমান সাহেব যখন টেক ওভার করবেন, আমরা হয়তো তখন জানতে পারবো এই 18 মাসে উনি কী করেছেন, সেটার একটা খতিয়ান আমরা পাবো। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখেছি, উনি চূড়ান্ত পর্যায়ে শুরুতে যখন আসছেন, যেটা উনি বলে গেছেন যে আমি অল্প সংস্কারে এতক্ষণ থাকবো, বেশি সংস্কারে জুন পর্যন্ত থাকবো। ফাইনালি যখন ফেব্রুয়ারিতে উনি নির্বাচন দিয়েছেন, ডিটারমিনেশন, কোনো চেঞ্জ হয় নাই তার কথায়। 1, 2, উনি যে প্রতিশ্রুত নির্বাচন যেটা বলেছিলেন, একটা সুন্দর নির্বাচন দিয়ে যাবেন, এবং সুন্দর নির্বাচন কিন্তু হয়েছে। অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ারিং কথা বলে, সেটা আরেকটা বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না। আমি বাহ্যিকভাবে মানুষ ভোট দিছে, ভোট দেখছি, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, আর যা টুকটাক হয়েছে এটা সবসময় হয়। কিন্তু ভোটের পরবর্তী দিন কিন্তু আমরা অনেক বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। তো ভেরি পার্টিকুলার ডে হয়তো ইউনুস সাহেব সবাই কোঅপারেট করছে এই কারণে, কারণ আমাদের রাজনৈতিক দল এবং প্রশাসন চেয়েছিল ইউনুস সাহেব চলে যাক, সেই কারণে সুন্দর হয়েছে। এখন আমার কাছে এই সরকার কাছে যেটা চাওয়া পাওয়া, সেটা হলো যেই পদ্ধতিতে ওনার ইলেকশনটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সবাই অ্যাকসেপ্ট করছে, এবং হি ইজ আউটগোয়িং, হয়তো ওনার শান্তিপূর্ণ একটা বিদায়ী হবে। আমরা পরবর্তী সরকার, যাতে এই সরকার যখন আবার পাওয়ার হ্যান্ডওভার করতে যাবেন, নির্বাচন আসবে, ঠিক একইভাবে যাতে দিতে পারেন, তা নাহলে কিন্তু আমরা গণতন্ত্রে পিছিয়ে যাব, আবার নিন্দিত হব।
আরেকটা কথা আপনাকে বলে যাই, বলছেন রাষ্ট্র মানে সরকারের যে প্রতিশ্রুতিগুলো, একটা প্রাণবন্ত সংসদের কথাও আমরা বলছিলাম যে হ্যাঁ, সংখ্যার হিসেবে এবং অনেক বেশি আসন বিএনপির। এখন তারা অনেক- এই অনেক- 70-এর বেশি সেখানে- সেখানে আসন জন্য- নিয়ে শুনেন। তারা কি আসলে বিরোধী দলের সেইভাবে ভূমিকায় থাকতে পারবে, আমি প্রাণবন্ত আমি সংসদ আমি করতে বলি পারবে? আমি বলি সেটা হলো আপনার মানসিকতার ব্যাপার, আপনি কি করবেন। কারণ আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, যিনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন তার কিন্তু কারোর উপরে নির্ভর করতে হবে না। এবং নির্ভর করতে যদি না হয়, আপনি যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আমাদের অতীত যে পার্লামেন্টগুলো ছিল তার সাথে এর কোনো পার্থক্য থাকবে না। তো আমরা সেটা আশা করি না। যদি তেমন কিছু দেখি আমরা হয়, তাহলে তো কোনো সন্দেহ নাই, যেটা বলেছেন উনি ইউনিফিকেশন, যে আমরা যদি একত্রে গণতান্ত্রিক নিয়ে আগায় যেতে চাই, জনকল্যাণের জন্য সবাই মিলে সরকার পক্ষ বিরোধী পক্ষ আগায় যেতে চাই, ভালো। আর যদি বিভাজন হয় তাহলে সেটা মঙ্গলজনক। এখন দেখতে হবে এই তিনটা রাজনৈতিক দলই নির্যাতিত। আমি বারবার একই কথা বলছি, তিনটা রাজনৈতিক দল নির্যাতিত, তিনটা রাজনৈতিক দলই ডাইরেক্ট ইনডাইরেক্ট গুম খুনের শিকার, ক্রসফায়ারের শিকার, আয়নাগরের শিকার। এই যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত জায়গা থেকে লেসন নিয়ে কিভাবে এই আয়নাগর থাকবে না, বিনা বিচারে হত্যা থাকবে না, 57 জন সেনা অফিসারের মতো ঘটনা ঘটবে না, শাপলা চত্বরে কোনোভাবে কোনো একটা লোক বিনা বিচারে হত্যা হবে না। এইসব ব্যাপারে যদি ইউনাইটেড থাকে, তারপরে আপনার বহির্বিশ্বের চিন্তা ভাবনা কি, ওটা আমরা দেখতে যাব না, কারণ আমরা পাওয়ারে নাই। ওটা পাওয়ারে যারা থাকে তারা ব্যালেন্স করবে।